প্রচণ্ড ব্যথায় ছটপট করলেও চৈতি এখনও বলেনি মিলাতের সন্ধান। তাই অনুরূপ আরও বেশ কয়েকটা পেরেক গাঁথার প্রস্তুতি নিল। এরই মধ্যে অনুরূপের ফোনে কল এলো। মতিউর সাহেবের কল। অনুরূপ রিসিভ করতেই তিনি আতঙ্কিত স্বরে বললেন, অনুরূপ তুমি কোথায়? অনুরূপ স্বাভাবিক স্বরেই বলল, কাজ করছি স্যার। চৈতিকে ছেড়ে দাও। ও নোভাকে আর তোমার বাবা মাকে কিডন্যাপ করিয়েছে। ওর লোকেদের কেউ একজন আমাকে ফোন করে বলেছে চৈতিকে ছেড়ে না দিলে ওরা মিলাত, নোভা বা তোমার বাবা মা কাউকেই বাঁচিয়ে রাখবে না। আর চৈতিকে আমি চিনি, ও মরে গেলেও মুখ খুলবে না। প্লিজ ছেড়ে দাও। কিন্তু স্যার, মিলাত আর আমার বাবা মা, ওদেরকে আমি ফেরত এনে দেব, কথা দিচ্ছি। আপাতত তুমি চৈতিকে ছাড়ো। ওকে স্যার। কল কেটের আগে ফোন আছড়ে মারল অনুরূপ। ব্যথায় কথা বলতে পারছে না চৈতি, তবু ওর মুখে জয়ের হাসি। অনুরূপ ওর হাতে পায়ের বাঁধন খুলে দিল। তারপর শান্ত স্বরে বলল, আজ যদি তুই মিলাতের সন্ধান বলে দিতিস তাহলে তুই বেঁচে যেতি, কিন্তু এরপর আর না। শুধু একবার ওকে সহি সালামতে পেয়ে যায়, তারপর দেখিস শুধু। চৈতি হাসলো কেবল, কিন্তু কিছু বলল না। রক্তাক্ত হাতটা নিয়ে বেরিয়ে পড়ল। ওকে নিতে একটা ব্ল্যাক মার্সিডিজ এলো। ওটাতে চড়েই চৈতি নির্দেশ হলো। চৈতির কথা অনুযায়ী 2 ঘন্টার মধ্যে শহরের কোথাও ব্লাস্ট হবার কথা ছিল, কিন্তু 3 ঘন্টা পার হবার পরও হলো না। তার মানে মিলাত বেঁচে আছে। অনুরূপ মতিউর সাহেবের সাথে দেখা করার জন্য গেল। তিনি এবং তার পরিবারও বেশ চিন্তিত নোহার জন্য। ইতিমধ্যেই নোহা, মিলাত আর অনুরূপের বাবা মাকে খোঁজার জন্য আন্ডার কভার মিশন শুরু হয়ে গেছে। অনুরূপ মতিউর সাহেবের সাথে দেখা করে বলল, স্যার, আমরা এতদিন ভুল ভেবেছিলাম। চৈতি একা না, ওর পেছনে বড় কোনো ইন্টারন্যাশনাল সংগঠনের হাত আছে। কেন মনে হলো তোমার? মিলাতের সাথে ওর শত্রুতা আগের, কিন্তু আপনার সাথে কোনো শত্রুতা নেই। তবু ও আপনাকে কেন বিপদে ফেলতে চাইছে? কারণ ওকে দিয়ে এসব করাচ্ছে কেউ, এবং তারা ওকে ব্যাকআপ দিচ্ছে বলেই ও সহজে ছুটে যেতে পারছে। মতিউর সাহেবও বিষয়টা নিয়ে গভীর ভাবনায় পড়ল। অনুরূপের কথাটা ফেলে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই, কারণ একা এত বড় ষড়যন্ত্র চৈতির একা পক্ষে করা সম্ভব নয়। কথা বলার এক পর্যায়ে রেভানো এলো। প্রচণ্ড বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। মতিউর সাহেব ওকে দেখিয়ে অনুরূপকে বলল, ও হলো নোহার হাজব্যান্ড। অনুরূপ দেখে চিনতে পেরেছে, রেভানো চিনেছে অনুরূপকে। তবে এই মুহূর্তে কেউ স্বাভাবিক কথা বলার পরিস্থিতিতে নেই। মতিউর সাহেব দুইজনকে উদ্দেশ্য করে বললেন, আমার মনে হচ্ছে চৈতি আমাকে রিচ করার চেষ্টা করবে। আমারও তাই মনে হচ্ছে। অনুরূপও সম্মতি দিল। আপনার কাছে এমন কোনো ইনফরমেশন আছে যার জন্য আপনাকে ফাঁসানো হয়েছে? রেভানের প্রশ্ন। বুঝতে পারছি না, অনেক ইনফরমেশনই তো সিক্রেট। ওরা কিসের জন্য এমন করছে? অপেক্ষা করা ছাড়া উপায় দেখছি না। অনুরূপের কণ্ঠ অসম্ভব শান্ত, যেন ঝড়ের আগের পূর্বাভাস। প্ল্যান বদলে গেছে। মিলাতকে ওই জায়গা থেকে নিয়ে যাওয়া হয়েছে অন্য কোথাও, এবং ওকে জোর করে অ্যাবর্শনের জন্য ওষুধ খাওয়ানো হয়েছে। অনুরূপের বাবা মাকে মেরে অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছে, আর নোহাকে ড্রাগস দেওয়া হয়েছে। প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পরও কোনো সুরাহা হলো না। পুলিশ এখনও পর্যন্ত কাউকে ট্রেস করতে পারেনি, আর চৈতিও এখনও পর্যন্ত যোগাযোগ করেনি একবারও। প্রচণ্ড অস্থিরতা, দুশ্চিন্তা আর ভয় নিয়ে কাটছে অনুরূপ, রেভান, নোহার পরিবার আর মিলাতের পরিবারের। কেউ জানে না ওরা কেউ বেঁচে আছে কিনা। বাকি সবার তো তাও যাওয়ার জায়গা আছে, কিন্তু অনুরূপ কোথায় যাবে? ও তো নিঃস্ব, বাবা মা বউ বাচ্চা কেউ নেই। ও একা। আজকাল ওকে দেখলে রোবটের মতো মনে হয়, আবেগ অনুভূতিবিহীন কলটেপা পুতুলের মতো। মিলাতের বাবা মা ওকে ওদের কাছে গিয়ে থাকতে বললেন, কিন্তু অনুরূপ বাসায় ফেরে না। চেম্বারে রাত সকাল সন্ধ্যা পুরা দিন কেটে যায়। নাওয়া খাওয়ার হিসেব নেয় না কতদিন। চুলদাড়ি অগোছালো, চোখের নিচে কালি, মলিন চেহারা। জীবনটা এক নিমিষেই উলটপালট হয়ে গেল। রেভানের অবস্থাও একই। একজনকে পছন্দ করত, তাকে চেয়েও পায়নি। নিয়তিতে লেখা ছিল অন্য কেউ। নিয়তি মেনে নিয়ে তার সাথে ঘর করা শুরু করলো। দিন গেল, মাস গেল, অভ্যাস জন্ম নিল, ভালোবাসাও বোধহয়। এখন শূন্য ঘরে এসব অভ্যাস বড্ড পীড়া দেয়। চাতকের মতো অপেক্ষা করে একটা সংবাদের, কিন্তু অপেক্ষা যেন ফুরায় না। প্রায় 2 সপ্তাহ পর মতিউর সাহেবের ফোনে কল এলো। এটা চৈতির গলা না, অন্য কেউ বলছে। মতিউর সাহেব, কে বলছেন? তার গলায় উদ্বেগ। এত সহজে ভুলে গেলেন? আপনার মেয়ে আমাদের কাছে আছে। কি চান আপনারা? অস্থির স্বরে প্রশ্ন করল মতিউর সাহেব। আগামীকাল সীমান্ত দিয়ে 10 ট্রাক মাদক ঢুকবে। সেগুলো ঢুকতে কোনো বাধা প্রকার যেন না দেওয়া হয়। অসম্ভব। তাহলে আপনার মেয়েও বেঁচে থাকা অসম্ভব। আদরের মেয়ের মৃত্যু মতিউর সাহেব কখনোই মানতে পারবেন না। তাই তিনি রাজি হলেন। ঠিক আছে, তাহলে ছেড়ে দেবে? আরে এত তাড়া কিসের? এখনও আরও অনেক কিছু বাকি। আর মিলাত কোথায়? অনুরূপের বাবা মা?
সবাই আছে আমাদের জিম্মায়, যদি একটু কথা নড়াচড়া হয় তাহলে জীবনে লাশটাও দেখতে পাবেন না কারো। চৈতি কোথায়? এবার ওপাশ থেকে মৃদু হাসির শব্দ শোনা গেল। লোকটা বলল, চৈতি একজন সৈন্য মাত্র, ওকে যে নির্দেশনা দেওয়া হয় ও সেটাই করে। ও এখন অন্য মিশনে, রাখছি বলে লাইন কেটে গেল এবং সাথে সাথেই ফোন বন্ধ হয়ে গেল। কোনোভাবে লোকেশন ট্রাস করা গেল না। মতিউর সাহেব ফোন করলেন অনুরূপকে, বাড়ি আসতে বললেন। অনুরূপ ঝড়ের গতিতে পৌঁছালো। প্রায় এক সময় রেভানও এলো। দুজনকেই পুরো কথোপকথনের রেকর্ড শোনালেন তিনি। অনুরূপ শান্ত স্বরে বলল, আন্তর্জাতিক মাফিয়া চক্র, ওরা দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য আপনাকে ব্যবহার করতে চাইছে। কি করা যায় এখন? আমার যতটুকু ধারণা, ওরা ডাক ওয়েব ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করছে, তাই আমরা ওদের লোকেশন জানতে পারছি না। রেভান বলল, এভাবে আর লুকিয়ে রাখা ঠিক হবে না। আপনি গোয়েন্দা সংস্থায় জানান, এতে হয়তো আপনার মন্ত্রিত্ব চলে যাবে, তবে আমরা ওদের ধরতে পারবো। মতিউর সাহেব কিছু বললেন না, কেবল মাথা নাড়লেন। ওনার বাড়ি থেকে বেরিয়ে অনুরূপ পরিকল্পনা করলো ডাক ওয়েবে ঢোকার। কিছু তথ্য ওখান থেকেও পাওয়া যেতে পারে। এবার শুরু হবে অন্যরকম লড়াই।